বিএলওদের তালাবন্দি করে বিক্ষোভ, শুনানির নোটিশ দিতে গেলে তালাবন্দি। পঞ্চায়েত অফিসে তালাবন্দি 3 বিএলও। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পিন্ডিরা গ্রামের ঘটনা। বিএলওদের তালাবন্দি করে বিক্ষোভ, পঞ্চায়েত অফিসে 3 বিএলও তালাবন্দি অবস্থায় এবং রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন মানুষজন। কিন্তু কি কারণে, সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, গ্রামবাসীরা যারা বিক্ষোভ দেখালেন তাদের কি বক্তব্য, এবং 5.5 ঘন্টা পর তারা মানে এই যে তালামুক্ত হলেন 3 বিএলও? একদমই, দেখো এই যে পঞ্চায়েত এলাকা পিন্ডিরা গ্রাম পঞ্চায়েত এলাকাতেই 3 বিএলও আজকে শুনানির নোটিশ তারা সার্ভ করছিল এবং তখনই গ্রামবাসীরা তাদেরকে পঞ্চায়েত অফিসে ঢুকিয়ে তালাবন্ধ করে দেয়। বেলা 12টা থেকে 5:30 পর্যন্ত তারা তালাবন্ধ থাকেন এবং গ্রামবাসীদের যেটা দাবি যে আগামীকাল নোটিশ দেওয়া হচ্ছে, অর্থাৎ 24 ঘন্টাও নয়, তার আগে নোটিশ দেওয়া হচ্ছে বিডিও অফিসে শুনানি কেন্দ্রে যেতে হবে এবং 3টে বুথের 900 ভোটারকে যেতে বলা হচ্ছে। এই যে গণহারে নোটিশ ধরানো, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন এবং তাদের বক্তব্য যে তারা যাবেন না শুনানি কেন্দ্রে, বুথে শুনানি কেন্দ্র করতে হবে, ঘরের কাছে শুনানি কেন্দ্র করতে হবে, সেখানে তারা উপস্থিত থাকবেন। এবং 5.5 ঘন্টা ধরে প্রশাসনিক আধিকারিক পুলিশরা চেষ্টা করে, তাদের সঙ্গে বৈঠক করে। অবশেষে যেটা সিদ্ধান্ত হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল যাদের শুনানি আছে তাদের আগামীকাল না পৌঁছলেও চলবে, সেক্ষেত্রে আলাদা ডেট দেওয়া হবে। এছাড়া ঘরের কাছে শুনানি কেন্দ্র করা যায় কিনা সে ব্যাপারে সেই প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। নির্বাচন কমিশন কতজন আছেন আপনার আটকে? আমরা 3 জন বিএলও আছি। কোন কোন পার্টের? 156, 157, 158 পার্টের বিএলও। আটকে রাখার কারণ হচ্ছে নোটিশ সাধারণ লোক গ্রহণ করবে না, নোটিশ আমরা কাউকে দিতে পারবো না। নোটিশ ওনারা নোটিশ নেবেন না আমাদের কাছ থেকে। আমাদের এই পাড়াতেই নোটিশটা ডিস্ট্রিবিউট করছিলাম, আমাদেরকে বললো যে তোমাদের নোটিশ দেওয়া হবে না, তোমরা পঞ্চায়েতে ঢুকো। এ তো দেখলেন তালাবন্দি বিএলওরা, আবার বিএলওরা তালাবন্দি করলেন, বিক্ষোভ দেখালেন, সুপারভাইজারকে আটকে রাখলেন। অব্যাহতি চেয়ে বিএলওদের বিক্ষোভ। জলপাইগুড়ির গড়ালবাড়িতে বিএলওদের বিক্ষোভ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে শান্তনু, কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, বিএলওরা কি অতিরিক্ত কাজের চাপের জন্যই কি এই কাজ করলেন, এই বিক্ষোভ এবং সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ দেখালেন তারা? একদম ঠিক তাই, কারণ তারা একদিকে যেটা বলছেন যে অতিরিক্ত কাজের চাপ দিন যত গড়াচ্ছে ততই কিন্তু তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে কমিশনের তরফে। তাদের একটা বক্তব্য যে তাদের যখন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাদের যে পর্যন্ত শেখানো হয়েছিল বা যে বিষয়গুলো তাদেরকে শেখানো হয়েছিল তার বাইরে নতুন নতুন জিনিস তাদের সাথে যুক্ত করা হচ্ছে, বলা হচ্ছে এটা দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া দিন যত গড়াচ্ছে তাদের নতুন নতুন বিষয় তাদের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত নথি থেকে শুরু করে যা নতুন নতুন করে যা তাদেরকে কমিশন চাপিয়ে দিচ্ছে তা রপ্ত করতেই তাদের কিন্তু দিন ফুরিয়ে যাচ্ছে এবং রীতিমতন তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাদের পক্ষে অনেকে অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন, আবার অনেকেই বয়স্ক রয়েছেন যারা কয়েকদিন পরে অবসর নেবেন। এইরকম অবস্থায় তাদেরকে যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, তাদের শারীরিকভাবে, মানসিকভাবে এবং পারিবারিকভাবেও তারা বিপর্যস্ত হয়ে পড়ছেন। দিন গড়াচ্ছে, এসআইআর প্রক্রিয়ার মেয়াদ দীর্ঘ করা হচ্ছে, একই সঙ্গে নতুন নতুন দায়িত্ব তাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে তারা এতটাই বিপর্যস্ত হয়ে পড়ছেন যে একেবারে নাস্তানোর অবস্থা তাদের সকলেরই। এই অবস্থায় দাঁড়িয়ে তারা চাইছেন যে তাদেরকে তারা ইস্তফাপত্র দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। গণহারে কিন্তু তারা আজকে ইস্তফা দেওয়ার জন্য কিন্তু তারা লিখিত আকারেও জমা দেন, কিন্তু সেখানে সুপারভাইজার উপস্থিত ছিলেন, কিন্তু সুপারভাইজার ইস্তফাপত্র তাদের নিতে চাননি। সেই অবস্থায় তারা সুপারভাইজার সহ তাদের যে অঞ্চল অফিস রয়েছে গড়ালবাড়ি, সেই অঞ্চল অফিসের সমস্ত কর্মীকে কিন্তু তালাবন্দি করে রাখেন। প্রায় 4 ঘন্টা ধরে কিন্তু তালাবন্দি রাখা হয়। পরে ভিডিও তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু কোতোয়ালি থানার পুলিশ গিয়ে কিন্তু তাদেরকে তালামুক্ত করেন এবং যারা 17 জন মিলে যারা ইস্তফা চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন তারা কিন্তু ভিডিওর সাথে আলোচনায় বসেছেন, ভিডিওর সাথে কথা বলছেন। তারা এই মুহূর্তে কোনো সমাধান সূত্র বেরোয়নি। তাদের বক্তব্য তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। একদিকে বয়সের তাদের যথেষ্ট বয়স রয়েছে অনেকেরই, তারা কাজের চাপ নিতে পারছেন না। কাজের চাপেরই অভিযোগ তাদের।
আমি যে একটা সুগারের পেশেন্ট, আমি কাজ করতে পারি না, তাও জোর করে আমার দ্বারা কাজটা করে নেওয়া হচ্ছে। তারপরে এরকম সমানে আমাদের মোবাইলে মেসেজ ঢুকেই যাচ্ছে, সমানে মোবাইলে কাজের চাপ চলেই যাচ্ছে। ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের করতে হচ্ছে, না করলে আমাদের বিরুদ্ধে অনেক কিছু শাসন করা হচ্ছে আমাদের জন্য। আজকে আমরা এই জন্য সবাই একত্র হয়েছি যে আমরা ইস্তফা দেব। এই বিএলও কাজ আমরা আর করতে পারবো না। আমি একজন রিটায়ারমেন্ট, অথচ আমি বারবার অনুরোধ করে বলছি যে আমার পক্ষে মোবাইল দিয়ে সম্ভব না, তারপরেও আমার উপরে বোঝা চাপিয়ে দিয়েছি। এমতো অবস্থায় আমি লজিক্যাল ডিসপেন্সে কাজ করতে পারতেছি। আমি বাধ্যতামূলক টিচার সোসাইটির রাস্তা নিতে বাধ্য হচ্ছি। মানে আমরা চাচ্ছি যে আমাদের যেন ইয়ারও সাহেব আমাদের এই দাবিপত্র গ্রহণ করেন এবং আমাদের অগ্রগতি দেন। এবার উত্তর 24 পরগনার বাগদার খবরের দিকে নজর রাখবো। সেখানে বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির। ফর্ম 7 জমায় হয়রানির অভিযোগ বিজেপির। ফর্ম 7 জমা দিয়েছেন কিন্তু রিসিভ কপি পাননি, আর সেই অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। তার জবাব চাই, জবাব আজকে লাস্ট দিনে রিসিভ সেকশনে কেন একজন স্টাফ রাখা হয়নি, তার জবাব চাই, জবাব এই জবাবটাকে রিসিভ দেওয়ার কথা ছিল আজকে, কিন্তু সেই সমন্বয় বৈঠকের পরেও কেন আজকে রিসিভ দেওয়া হলো না, তার জবাব চাই, জবাব সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, ফর্ম 7 জমা হচ্ছে কিন্তু কেন রিসিভ কপি দেওয়া হলো না, এই প্রশ্ন তো উঠছে এবং বিডিওকে ডেপুটেশন এবং কমিশনেও অভিযোগ জানিয়েছে বিজেপি। কি জানাচ্ছে বিজেপি নেতৃত্ব? দেখো তমশ্রী, উত্তর 24 পরগনার বাগদায় আজ সকালে ফর্ম 7 নিয়ে এসেছিল বিজেপি কার্যকর্তারা এবং বিজেপি নেতৃত্বের দাবি যে প্রায় 7 থেকে 8 হাজার ফর্ম 7 তারা সকালবেলা থেকে জমা দিয়েছেন, তাদেরকে রিসিভ কপি দেওয়ার কথা ছিল, কিন্তু বিকেল গড়াতেই বিডিও সাহেব রিসিভ কপি দিতে অস্বীকার করে, তেমনই তারা দাবি তোলেন এবং সেই দাবিতেই বিডিও অফিসের সামনে রীতিমতন বিডিও সাহেবের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে সন্ধ্যা 6টা নাগাদ বিজেপির পক্ষ থেকে এবং সেই অবস্থান বিক্ষোভ দীর্ঘক্ষণ চলতে থাকে। এমনকি বিজেপি কর্মী সমর্থকরা বিডিও সাহেবের ঘরের মধ্যে প্রবেশ করে সেখানেও স্লোগান তুলতে থাকে। তাদের দাবি যে তাদের এই রিসিভ কপি দিতে হবে। পরবর্তীতে এই রিসিভ কপি না নেওয়ার কারণে অবস্থান বিক্ষোভের মধ্যে থেকেই তারা ডেপুটেশন দেয় বিডিওর কাছে যে কেন এই রিসিভ কপি দেওয়া হচ্ছে না, এবং 7,000-এর উপরে এই রিসিভ কপি না দেওয়ার কারণে দীর্ঘক্ষণ এই অবস্থান চলবার পরে বিজেপির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয় বিডিওর কাছে এবং বিডিও সাহেবের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই বিষয়ে বার্তা দেওয়া হয় এবং বিজেপির তরফ থেকে জানানো হয় যে গতকাল 3,000 এরকম ফর্ম 7 তারা জমা দিয়েছিল। আজ এখানে 7 থেকে 8 হাজার ফর্ম 7 জমা দিতে এসে বিডিও সাহেব শেষ পর্যন্ত তাদেরকে রিসিভ কপি দেয়নি। তা নিয়েই তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়েছেন। আগামী দিন তারা এই বিষয়ে বৃহত্তর আন্দোলন করবে এবং নির্বাচন কমিশনের কাছে ইমেল মারফত তারা অভিযোগ জানিয়েছে বলেও দাবি করেছেন। তমশ্রী, নির্বাচন কমিশনের যে ভোট কাটার জন্যে অভিযোগ জানানোর জন্য 7 নম্বর ফর্ম থাকে, গত 3 দিন ধরে আমরা জমা দিচ্ছি। আজকেও আমাদের জমা দেওয়ার কথা কয়েক হাজার ফর্ম। এখন বিডিও সাহেব এবং ওনার যে অফিসার ইআরও এখন বলছে আমরা রিসিভ দেব না, আমরা জমা নেব না। যতক্ষণ পর্যন্ত ফর্ম 7 জমা না নেবে আমাদের এই অবস্থান চলবে। বাগদার বিডিওকে এখান থেকে বের হতে দেব না আমরা। বাগদার মানুষের ভোট কাটার জন্য কয়েক হাজার ফর্ম নিয়ে গেছিল। বিডিও সাহেব নিয়ম অনুযায়ী বলেছে এতটা নেওয়া যাবে না, প্রত্যেক বিএলএ-2-কে আসতে হবে, কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে, এর তীব্র নিন্দা জানায়। হঠাৎ করে বিজেপির কিছু ছেলেরা একটা সিল, সরকারি সিল নিয়ে নিজেরা সেখানে স্টাম্পিং করে তারা জমা করছে কাগজ। আমরা প্রতিবাদ জানাই, আর আমরা বলে রাখছি যদি ভোট কাটা যায় এদের কারণে এদের একটাকেও আমরা ছাড়বো না। দুয়ারে রিপোর্টারে এবার নদিয়া শান্তিপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বড় জিয়াকুর পঞ্চায়েতে বিজেপি তৃণমূল তুমুল ঝামেলা। প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপির।
সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, প্রকল্পের দুর্নীতির অভিযোগ, কিসের দুর্নীতির অভিযোগ, আর এই গোটা ঘটনা নিয়ে শাসক শিবির কি বলছে, বিজেপির বা কি অভিযোগ? দেখো, বড় জিয়াকুর শান্তিপুর ব্লকে বড় জিয়াকুর পঞ্চায়েত এলাকা, সেখানে একেবারে ধুমধুমার কাণ্ড আজ। কারণ বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। তো বিজেপির যেটা অভিযোগ রয়েছে যে 2020-21 অর্থবর্ষে বড় জিয়াকুর এলাকায় একটি শিশু উদ্যান করা হয়েছিল, সেখানে দুর্নীতি করা হয়েছে তৃণমূলের যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েতের পক্ষ থেকে। অন্যদিকে আরেকটি রাস্তা রয়েছে, প্রায় 3 কিলোমিটার রাস্তা, পথশ্রী প্রকল্পের মাধ্যমে সেই রাস্তার জন্য 81 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, সেই রাস্তাটা কাজ না করে সেখানে দুর্নীতি করা হয়েছে। এই দুটো বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে আছে সেখানে বিক্ষোভ করা হচ্ছিল, এবং এমনকি প্রাক্তন যিনি পঞ্চায়েত প্রধান তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। এরপরেই তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়, দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা এতটাই তীব্র হয় যে পরবর্তী সময়ে পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমনকি পঞ্চায়েত সমিতির বিজেপি সহকারী যে সভাপতি রয়েছে অঞ্চল চক্রবর্তী, তাকে মারধর করার মতো অভিযোগ ওঠে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে এরই প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি তোমরা জানি নাকি যে তৃণমূল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে, যে তৃণমূলের পক্ষে দাবি করা হচ্ছে সমস্ত প্রকল্পই ঠিকঠাক করে করা হয়েছে। পাশাপাশি আজ বিজেপির পক্ষ থেকে যে আন্দোলন করা হচ্ছিল সেখানে পথশ্রী প্রকল্পের যে পোস্টার লাগানো হয়েছে সরকারিভাবে, সেটাকে ছিঁড়ে দেয় বিজেপির পক্ষ থেকে, যা নিয়ে কিন্তু বচসা শুরু হয়। এই বচসার জেরে এতটাই ধুমধুমার কাণ্ড গড়ে ওঠে যে দুপক্ষকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরে শান্তিপুর থানা পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের মধ্যে থেকেই কিন্তু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বেশ কিছুক্ষণ কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির পক্ষ থেকে। বেশ, দুবার একটা রাস্তার উদ্বোধন হয়ে গেল, প্রায় 81 লক্ষ টাকার ফলক পড়ে গেল, অথচ রাস্তায় একটা পাথর পর্যন্ত পড়লো না। কি করে সম্ভব? বলছে 17ই ডিসেম্বর কাজ শুরু হয়ে গেছে। কোন ধরনের দেখুন একটা কাজের জিনিস পড়েছে কিনা। আমরা বলছি আগামী 7 দিনের মধ্যে এই রাস্তা করে দিতে হবে, নাহলে এই রাস্তার টাকা যাদের পেটে আছে সেই পেট থেকে আমরা টাকা বের করব। অফিসে গিয়ে দেখুন, বিল ভাউচার বছরে অডিট হয়, ওখানে একটা কাজ করতে গেলে একটা প্রকল্পের নাম দিতে হয়। যতটুকু ফান্ড ছিল ওখানে গার্ডওয়ালা হওয়ার পরে ফান্ড শেষ, আর কাজ হয়নি। এরপরে আবার স্কিম হবে, হয়ে ওটা হবে। ও তো নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, এলাকার মানুষের উন্নয়ন করে না, ও জানবে কোথা থেকে? ওকে অফিসে কমপ্লেন করে RTI করে তুলুক, কপিটা তুলে কাজ হয়েছে কিনা সেটা দেখুক। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ, মাথা ফাটল উচ্চ মাধ্যমিক পড়ুয়া। তৃণমূল নেতা ও তার পরিবারকে গালাগালি, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। সরাসরি চলে যাব, কল্যাণ রয়েছে আমার সঙ্গে, কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, কেন এই গালাগালির অভিযোগ তৃণমূল নেতা তার পরিবারকে, এবং এই যে মাথা ফাটল উচ্চ মাধ্যমিক পড়ুয়ার ঘটনার সূত্রপাত কোথা থেকে? একেবারেই তমশ্রী, যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই কিন্তু ভাঙড়ে ধীরে ধীরে আইএসএফ আর তৃণমূলের মধ্যে এই যে পারস্পরিক যে উত্তেজনা তা কিন্তু একাধিক জায়গায় দেখা যাচ্ছে। গতকালকেও একই ছবি ধরা পড়েছে ভাঙড়ের পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায়। সেখানে আইএসএফ এর ওপর দোষ চাপাচ্ছে তৃণমূল। মূলত তৃণমূল যে অভিযোগ করছে যে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা তৃণমূলদের বাড়িতে এসে চড়াও হয় এবং গালাগালি করে, আর তার প্রতিবাদ করায় বেধড়ক মারধর করে এক যুবককে। আর এই ঘটনায় তার মাথা ফেটে যায়, তাকে উদ্ধার করে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোলেরহাট থানার পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতির মোকাবেলা করে। তবে তৃণমূলের পক্ষ থেকে যেমন দাবি করা হচ্ছে, তারই পাশাপাশি কিন্তু আইএসএফ এর পক্ষ থেকেও দাবি করা হচ্ছে কি যে এই যে ঘটনা ঘটছে এর পিছনে তারা এসআইআর নিয়ে, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। পড়াশোনা করার অবস্থায় বাড়ির পাশে থেকে যে খুব বোম পড়ছে, তারপরে আমার চাচার নামে খুব গালিগালাজ, দাদুর নামে গালিগালাজ। আমি বাড়ির বাইরে এসেছি, দেখলাম 20-50 জনের লোক, তাদের নেতৃত্বে অনেকজন আছে, আমি যাদের নাম জানি না, অথচ মুখ চিনি। সে পলিয়ার 1 থেকে শুরু করে শানপুকুর থেকে শুরু করে ভগবানপুর, প্রত্যেক দিন আইএসএফ এর দুষ্কৃতীরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আস্তে আস্তে মানুষ তাদের ভুল বুঝে, আমাদের দলে ভুল বুঝে ওদেরকে ভোট দিয়েছিল, এবং তাদের ভুলটা তারা বুঝতে পেরে 70 নম্বর বুথে 300-র অধিক এসআইআর থেকে বাদ পড়ে গেছে। এমন টাইমে হান্নানপাড়ার দিকে গিয়েছে আমাদের ছেলেপিলেরা ওই এসআইআর এর বিষয় নিয়ে তৃণমূলের রাষ্ট্রের দুষ্কৃতীরা হঠাৎ করে আমাদের আইএসএফ এর ছেলেপিলের উপরে হামলা চালায়। ইলে এখন মোটামুটি আমাদের একটা আইএসএফ এর বাড়ি ভাঙচুর করে, মারধর করে, 2 ছেলের দোকান আপাচারি ভাঙচুর করে,
লুটপাট করে। তাহলে ওরা নিজেরা কি করেছে বলতে পারবো না। আমাদের ছেলেপিলেরা ওখানে মোটামুটি হাতাহাতি করিনি, কারণ মারিও নি। মোটামুটি আমাদের ছেলেপিলে দুজনে মেরেছে অলরেডি। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি সঠিক বিচার পাওয়ার জন্য। প্রধান শিক্ষকের দুর্নীতিতে মিড ডে মিল বন্ধের অভিযোগ। দেগঙ্গা 84 স্কুলে হেডমাস্টারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলে বিক্ষোভ দেখান পড়ুয়া, অভিভাবকরা এবং সে সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাকেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান অভিভাবকরা। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, প্রথমেই তো এই প্রশ্নটা আসে যে একজন প্রধান শিক্ষক তিনি হঠাৎ করে এই মিড ডে মিল বন্ধ করে দিলেন কেন, কি কারণ? এবং যে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠছে, প্রধান শিক্ষকের বা স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য? একদম দেখো, দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু এই দেগঙ্গা 84 উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ। কেন মিড ডে মিল বন্ধ? কিন্তু খাতায় কলমে সেখানে মিড ডে মিল চালু রয়েছে এমনটাও অভিযোগ করছে পড়ুয়ারা। তার কারণ যেখান থেকে মিড ডে মিলে রান্নার ডাল, চাল, তেল, নুন নেওয়া হয়, সেই মুদির দোকানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা তিনি ধার নিয়েছেন। ফলে সেখানে তিনি টাকা দিচ্ছেন না, ফলে সেই দোকানদার কোনো মাল দিচ্ছেন না। সবজির দোকানে একই অবস্থা, এবং যারা রাঁধুনি রান্না করে তাদের কাছ থেকেও প্রতি মাসে তাদেরকে নাকি টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তারা টাকা পাচ্ছেন না। ফলে একাধিক অভিযোগ রয়েছে, ফলে তারা টাকা না পেয়ে রান্না বন্ধ করে দিয়েছেন। এবং সবটাই অভিযোগ এই প্রধান শিক্ষকের দিকে। প্রধান শিক্ষক সবাই খাতায় কলমে টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু আদতে কেউ টাকা পাচ্ছেন না। ফলে তারা দীর্ঘদিন ধরে প্রায় 6 থেকে 7 মাস ধরে মিড ডে মিল বন্ধ। ফলে 1200-র বেশি পড়ুয়া রয়েছে, কেউ মিড ডে মিল পাচ্ছেন না। অনেক গরিব বাচ্চা মিড ডে মিল খেয়েই তাদের স্কুলে আসে, কিন্তু সেই মিড ডে মিল বন্ধ। এবং বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন প্রধান শিক্ষকের অপসারণ নিয়ে। এবং তখনই যাচ্ছিলেন বিধায়ক, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখান। কিন্তু তিনি এটাই বিধানসভায় বলবেন এমনটাও আশ্বস্ত করা হয়। কিন্তু এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা গন্ডগোল সৃষ্টি, তার কারণ এলাকার যিনি শিক্ষা কর্মদপ্তর, স্বাভাবিক ছোট ছোট পড়ুয়ারা তারা স্কুলে যান মিড ডে মিল নেওয়ার জন্য, এবং সেই মিড ডে মিলই বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক। কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই নজর থাকবে। মূলত এখানে মিড ডে মিল নিয়ে অসুবিধা হচ্ছিল বলে সেটা আমরা আন্দোলন করছিলাম। ভাইজান আসা কথা ছিল, ভাইজানকে আমরা নামানাম নেমে আমাদের অভিযোগ যেগুলো ছিল সেই অভিযোগগুলো বললাম। ভাইজান বললো হ্যাঁ আমি যতটুকু পারি আমার সমস্ত আমি চেষ্টা করে যাবো তোমাদের নিয়ম শৃঙ্খলা করার। পুজোর পর থেকে আমাদের মিড ডে মিলটা বন্ধ ছিল। হ্যাঁ, মিড ডে মিলের অনেক স্টুডেন্ট এই মিড ডে মিলের উপরে নির্ভর করে, তারা তো খেতে পারছে না। আবার কিছু কিছু স্যার ম্যাম আছে এমন মিড ডে মিল দিলে পরে একটু অল্প করে দাও, একটু অল্প ভাত দাও, গোডাউনের চালে পোকা লেগে যাচ্ছে, রান্না তেমন ভালো নয়, পানীয় জলের ব্যবস্থা তো একদম ভালো নয়। আমরা 2-3 বার আন্দোলন করার পরে পানীয় জল যদিও বসানোর আমরা খেতে পারছি না, সেই পানি কোথায় যায়? 3 মাস বাচ্চা মিড ডে মিল পাচ্ছে না, 2 মাস পাচ্ছে না। অন্যায়ের আমরা বরদাস্ত করব না, এটা সুরাহা করতে হবে। যে এমনও বাচ্চা আছে এই মিড ডে মিলটা খেয়ে তাদের একবেলা চলে, অর্থাৎ তারা আর্থিকভাবে দুর্বল, তারা এসে স্কুলে মিড ডে মিলটা পাচ্ছে। মানে দেখা হয়তো মিড ডে মিলটার জন্যই হয়তো আসছে স্কুলে। তাহলে এগুলো কি মেনে নেওয়া যাবে? এই প্রকল্পটা তো শুধু রাজ্যের প্রকল্প নয়, কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত। সেটা লুট হচ্ছে, প্রয়োজনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে চিঠিটা যাবে, আর হবে না। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।